100 ভাগের 1 বর্গ কিলোমিটারের চেয়েও ছোট এই সান্তাক্রুজ দ্বীপ, যেখানে 816 জন লোক কোনো রকমের ঠাসরাশি করে বসবাস করছে। জনসংখ্যা এখানে এতটাই বেশি যে একজন মানুষ কুকুরের মলের পাশেই তার দৈনন্দিন ব্যায়াম করছে এবং বিশৃঙ্খল জীবনে নতুন পরিবর্তন শুরু করে। এই দ্বীপে আসার পর থেকে চারদিকে মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি আমরা। যেখানেই যাই মানুষ আমাদের সামনে এসে উপস্থিত। এই ভিড় রাস্তায় একা থাকা খুবই অসম্ভব এবং কয়েক ডজন মানুষ একই ছাদের নিচে বসবাস করছে। এই ঘরে কয়জন মানুষ বাস করেন? প্রায় 10 জন। এখানে একটা সাধারণ বাড়ির সাধারণ কক্ষ। এখানে জীবনযাপন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর সবচাইতে ঘনবসতি দ্বীপে আপনাকে স্বাগতম। কলম্বিয়ার মূল ভূমি থেকে 2 ঘন্টা নৌকা যাত্রা দূরত্বে এই ভূমিটি প্রায় একটা ফুটবল মাঠের থেকেও ছোট। এমনকি প্রতি বর্গ কিলোমিটারে এখানে 68,000-এর চেয়েও বেশি লোক বসবাস করে। এমনকি পৃথিবীর সবচাইতে ঘনবসতি শহর হংকংয়ে এই হার 6,749 জন। এই দ্বীপটিতে মাত্র 4টি রাস্তা রয়েছে। পুরো জায়গাটি কংক্রিট দিয়ে তৈরি। এখানে কোনো গাড়ি চলাচল করার রাস্তা নেই। দ্বীপের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে জনসংখ্যার ঘনত্ব বুঝতে পারলাম। মানুষ, পশু পাখি এবং কি ঢেউয়ের শব্দ আমরা একত্রিতভাবে শুনতে পেলাম। চলুন তাদের মুখে শুনি এখানকার গল্প। আমরা কি আপনার বাড়ির ভিতরে দেখতে পারি? আসুন, তেমন কিছুই নেই, ভিতরে অনেক অন্ধকার। আমাদের এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই। আপনি দেখতে পাচ্ছেন তাদের হলেওতে কিছু লন্ড্রির কাজ চলছে এবং কি এখানে এগুলোকে শুকানোর জন্য রেখে দিয়েছে। চলুন এই রুমে যাওয়া যাক। বাড়ির মালিক বলল এই 3টি বেডে 10 জন লোক ঘুমায়। এটি আমার থাকার কক্ষ। এই বিছানায় কজন মানুষ ঘুমায়? 3 জন। এই ঘরের কি অবস্থা? তা খুবই অগোছালো থাকায় সে আমাকে ভিতরে প্রবেশ করতে দিলেন না। বাচ্চারা এখানে ঘুমায়। গরমের কারণে বিছানা বাইরে নিয়েছি। বিদ্যুতের ব্যবস্থা নেই এখানে। 4টি ছেলে মেয়ে এই ঘরের ভিতরে থাকে। ঘরের প্রতিটা জায়গা তারা ব্যবহার করে, এমনকি দেওয়াল পর্যন্ত। কারণ কি তাদের কোনো ওয়ার্ডরোব নেই, তাই জামা কাপড় জুতা সব ঝুলিয়ে রাখে। পানি স্বল্পতার কারণে এখানে রান্নাঘর পরিষ্কার রাখা খুবই কঠিন। এখানে পান ছাড়া সকল রকমের ব্যবহার পরিহার করার চেষ্টা করা হয়। রাস্তায় হাঁটার সময় আপনি কাপড় সর্বত্র ঝুলানো এবং বিছানো দেখতে পাবেন। বাচ্চারা সবসময় এরকম দৌড়াদৌড়ি করছে। এখানে 220টি পরিবার অবৈধভাবে ঘরে নির্মিত বসবাস করে। এখানে কেউ জমির মালিক নয় এবং কাউকে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। তারা যেখানে ইচ্ছা সেখানেই বাড়ি বানায়। যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে উপরে বাড়ি বানায়। একটি বাড়ির সাথে আরেকটা বাড়ি এতটা কাছে যে কখনো কখনো এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য আরেকটা বাড়ির ভিতর দিয়ে যেতে হয়। দ্বীপটা সম্পর্কে আমরা যখন আরো বিশদভাবে জানবো, এটি কেন ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ নেবে, এই সব কিছুর জন্য জনসংখ্যা দায়ী। থালা বাসন ও অবশিষ্ট খাবার সব জায়গায় ছড়িয়ে রয়েছে। কুকুরটি ফেলে রাখা একটি চামচ খাওয়ার চেষ্টা করছে। এখানে কেউ কেউ মাছ ধরছে, কেউ কেউ রাস্তায় খাবার রেডি করছে, কেউ আবার রাজমিস্ত্রির কাজ করছে, কেউ আবার দ্বীপে থাকা লটারি মেশিনে ধনী হওয়ার জন্য তাদের ভাগ্য পরীক্ষা করছে। আর এগুলোর পাশাপাশি এখানে জন্মদিন পালন করা হচ্ছে। আর এই জায়গার গানের শব্দ সব জায়গায় শোনা যাচ্ছে। মানুষ এই স্বল্প জায়গায় শান্তি খুঁজছে। এটা কি আপনার নিজের বাড়ি নাকি এখানে ভাড়া থাকেন? আমার বাড়ি। এখানে গড় ভাড়া কত? এখানে কিছু লোক ভাড়া থাকে, কিছু লোক আছে যারা এখানের বাসিন্দা না। তারা $50 থেকে $75 ভাড়া দিয়ে থাকে এবং বিদ্যুৎ আর ইউটিলিটি বিল দেয়। এখানে বড় বড় যৌথ পরিবার রয়েছে। বিবাহিত সন্তানদের তারা 2য় তলায় থাকতে দেয়, কারণ এখানে থাকার মতো তাদের পর্যাপ্ত জায়গা নেই। এই দ্বীপটি কতটা ছোট তা আপনাদের ভালো করে বোঝানোর জন্য আমি এটা শেষ পর্যন্ত এসেছি। এখান থেকে হেঁটে চলে যাব অপর প্রান্তে। এই পুরোটা সময় আমি মোবাইলের টাইমার ব্যবহার করব। চলুন দেখি কত সময় লাগে। এই সংকীর্ণ রাস্তায় হেঁটে আমরা পথ খুঁজে সামনে এগিয়ে যাচ্ছি। এখানে গোপনীয়তা প্রায় অসম্ভব, কারণ এখানেই যাচ্ছি মানুষ ছড়িয়ে আছে। এখানে মোট জনসংখ্যা শিশুরা আধিপত্য বিস্তার করে। মাত্র 4 থেকে 5 কদমের মতন জায়গায় শিশুরা ফুটবল খেলা চালু করে দেয়। দ্বীপটিতে একটি স্কুল, একটি গির্জা, একটি ক্লিনিক, একটি হোটেল, একটা রেস্তোরাঁ এবং 3টি বাজার রয়েছে। আজ থেকে 200 বছর আগেও এই রাস্তা কোলাহল, মানুষ এখানে কিছু ছিল না। প্রচলিত আছে কিছু জেলে এই দ্বীপটি আবিষ্কার করেন। এরপর ধীরে ধীরে তারা তাদের পরিবার নিয়ে এখানে বসবাস শুরু করে। মশার উপদ্রব বাঁচতে তারা এটা করেছে। এখানে প্রবাল পাথর, শামুক এবং বজ্র চাপিয়ে এই দ্বীপটিকে বানানো হয়েছে। 2 মিনিটেরও কম সময় লেগেছে। আমরা 94 বছরের একটা মহিলাকে পেয়েছিলাম যে এই দ্বীপ সম্পর্কে সবকিছু জানে। তার জন্ম এখানে, সে এখানেই আছে। জন্য কোথাও যায়। একদিন 12 থেকে কিছু জেলে এখানে, এরপর তারা এখানে থাকতে শুরু করলো। আর গত 100 বছরে এটা এত বড় হয়েছে। ওই সময় কোনো মোটর ছিল না, মোটর তৈরি নৌকা ছিল শুধু। যখন আমার জন্ম হয় তখন এই ঘর আর কয়েকটি ঘর ছিল। এইসবের কিছু ছিল না তখন। আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম
প্রাচীরের পাশে অবস্থান করতে পেরে ধন্য। খোলা সমুদ্রে 20 থেকে 30 কিলোমিটার ঢেউ আমাদের উপকূলে পৌঁছায়, তা প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার হয়ে যায়। দেখুন, আপনি এই দ্বীপের চারপাশে যা দেখবেন এগুলো 5 থেকে 6 কিলোমিটার ভিতর বিশুদ্ধ প্রবাল দ্বারা গঠিত। এখানে কতজন মানুষ বাস করে? দুটো পরিবার থাকে, প্রতিটি পরিবারে 6 জন সদস্য আছে, মোট 12 জন। রান্নাঘর কোথায়? চুলাটা এখানে থাকে, এখানে কোনো সমস্যা নেই। আমরা প্রোপেন গ্যাস দিয়ে রান্না করি। একটা নির্দিষ্ট সময় পরে পুষ্টির অভাবে এই কুকুরগুলো আর কখনোই বড় হয় না। সত্যি কথা বলতে এখানে থাকা প্রত্যেকটা প্রাণীর জীবন সীমাবদ্ধ। আমরা এমন একটা নাচ পেয়েছি যে সকল শিশুদের পৃথিবীতে আসতে সাহায্য করে। 40 বছর ধরে বাচ্চা ডেলিভারি করছি। কতজন শিশু? কি এগুলো মনে রাখা সম্ভব না। এখানকার বেশিরভাগ বাচ্চাই আমার হাত থেকে ডেলিভারি হয়েছে। তাদেরকে আমি ডেলিভারি করেছিলাম, এখন তাদের বাচ্চাকেও আমি ডেলিভারি করি। আমার হাতে কখনোই কোনো বাচ্চা মরেনি। মানুষ বমি, জ্বর, ডায়রিয়া নিয়ে আমার কাছে ছুটে আসে। আমি তাদেরকে বলে দিই কি করতে হবে বা কি ওষুধ খেতে হবে। আধুনিক চিকিৎসার অভাবে জরুরি পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হয়। এই ভিডিও শেষে আপনি দেখতে পারবেন তাদের প্রধান সমস্যা কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, এখানে স্থানীয় মানুষের মতে প্রতিটা মানুষের গড় আয়ু 90 থেকে 95 পর্যন্ত হয়ে থাকে। আমার বোন 103 বছরে মারা গিয়েছে। মানুষ এখান থেকে চলে যায় শুধুমাত্র মৃত্যুর পরে, কারণ এই দ্বীপটিতে কোনো কবরস্থান নেই যেখানে মৃত্যুর পরে তারা তাদের ভালোবাসার মানুষকে কবর দিতে পারবে। মৃতদেহকে অনুষ্ঠান করে একটি কবরস্থানের চারপাশে ঘোরানো হয়, তারপরে নৌকায় করে মূল ভূমিতে নিয়ে তাকে সমাহিত করা হয়। একটা মেয়ে এখানে কত বছর বয়সে বিয়ে করে বা বাচ্চা নেয়? সাধারণত এখানে একটি মেয়ের বয়স যখন 16 বছর তখন বিয়ে করে এবং বাচ্চা নিয়ে থাকে। এগুলোই প্রমাণ করে এখানে জনসংখ্যা কি হারে বৃদ্ধি পাচ্ছে। একটি পরিবারে সাধারণত কয়টি বাচ্চা থাকে এখানে? 2 থেকে 5 জন পর্যন্ত। এখানের পারিবারিক জীবন অনেকটা ভিন্ন রকমের, কারণ কোনো বিয়ে ছাড়া অধিকাংশ দম্পতি একসঙ্গে বসবাস করছে। এছাড়াও একাধিক সঙ্গীর সাথে সন্তান লাভ করাও এখানে স্বাভাবিক ব্যাপার। সে বিবাহিত? আমার স্বামী রয়েছে, কিন্তু আমি বিবাহিত নই, মানে আমরা স্বাধীন। এছাড়াও এখানকার মানুষ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভাবে না, তারা সবসময় তামাশা করে বেড়ায়। দ্বীপটির সবচেয়ে বড় সমস্যা হলো আবর্জনা। এর কিছু অংশ সমুদ্রে চলে যায় এবং বাকি অংশগুলো মূল ভূমিতে চলে যাবে। আপনি যেখানে যাই গন্ধ এবং মশার উপদ্রব দেখতে পাবেন। ভিডিও হচ্ছে তৃতীয়াংশ বজ্রই সমুদ্রে লুকানো। কোনো রকম দ্বিধা না করে ময়লার পাহাড় তারা সমুদ্রে ফেলে দেয়। তাদের কাছে সমুদ্র যেন ময়লার ভাগাড়। প্লাস্টিক, কাচের টুকরা, ধাতব দ্রব্য, এগুলো এখানকার আবর্জনারই অংশ। অবিশ্বাস হলেও সত্য, এই সমুদ্রের তলদেশে টয়লেটও পাওয়া যায়। এই দূষিত পানিতে থাকা কাঁকড়া এখানকার মানুষের খাবারের অন্যতম একটি উৎস। এই ভাঙা খাঁচা দিয়েই এখানকার মানুষ তারা এই প্রাণীগুলোকে শিকার করে থাকে। সমুদ্রে কিছু প্লাস্টিকের ব্যাগ ভাসছে, ওইখানে মানুষ মাছ ধরছে আর সেখানেই মহিলারা কাপড় ধুচ্ছে। এখানকার জীবন বিশৃঙ্খল। এখানে বিদ্যুৎ এবং পানির জন্য প্রাপ্যতা আবহাওয়ার উপরে নির্ভর করে। এভাবে সোলার প্ল্যানের মাধ্যমে তারা দ্বীপের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে। আমাদের 380টি সোলার প্ল্যান, 180টি ব্যাটারি রয়েছে, যা আমাদের সবকিছুর জন্য বিদ্যুৎ শক্তি সরবরাহ করে। সূর্যময় আবহাওয়া থাকলে 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। তো এমন কিছু আছে যেটা সে পরিবর্তন করতে চায়? যদি সুযোগ থাকতো বিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তন করতাম। সমস্ত পানীয়গুলো গরম। আপনি টমেটো এবং মরিচ দেখতে পাচ্ছেন। পর্যাপ্ত বিদ্যুৎ না থাকে এগুলো তাজা রাখা সম্ভব নয়। জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এখানকার প্রয়োজনীয় সকল দ্রব্য দ্বীপের চারপাশে গড়ে ওঠে 3টি বাজারেই পাওয়া যায়। এটি হলো দ্বীপের বাণিজ্য কেন্দ্র। এখানে আরেকটি দোকান, চাইলে এখান থেকে টি-শার্ট এবং শর্ট কিনতে পারেন। আমাদের এখানে প্রচুর বাতাসে প্রবাহিত লবণ আমাদের ডিভাইসের ক্ষতি করে। খাবার পানি সংগ্রহ নিয়ে এখানে তৈরি হয় আসল যুদ্ধ। যেহেতু কলের পানির ব্যবস্থা নেই, তাই তারা এভাবেই বৃষ্টির পানি সংগ্রহ করে এই পাইপ দিয়ে। এক ফোঁটা পানিও নষ্ট করা যাবে না। আমরা অনেক কষ্ট করি। এখানে স্বাস্থ্যকেন্দ্রের নিচে আমাদের একটি কমিউনিটি ট্যাঙ্ক রয়েছে, যাকে আমরা দেশের ফুসফুস বলি। যখন বৃষ্টি হয় তখন এখানে আনন্দ এতই বিপুল যে আমরা সেদিন পার্টি করতে চাই। এখানে খরা আমাদের ভয় দেখায়। এখানে বৃষ্টি হতে 7 থেকে 8 মাস সময় লাগে। আমরা সেই মূল্যবান তরল সংগ্রহ করি এবং মানুষের মধ্যে বিতরণ করি। নৌবাহিনী আমাদের এখানে যে সমস্যা তা দেখে তারা মেয়রের অফিসকে তাদের জাহাজ ব্যবহার করতে দেয়, যাতে তারা আমাদের জন্য কিছু জল আনতে পারে। এখন আমাদের নিকট জল রয়েছে, বৃষ্টি হয় সব ট্যাঙ্কি পূর্ণ। এছাড়াও দ্বীপে কোনো নর্দমার ব্যবস্থা নেই।
যদিও বৃষ্টি পানি সংগ্রহের ক্ষেত্রে সুখবর বটে, এই বৃষ্টি ঝড় তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। যেহেতু দ্বীপের সম্প্রসারিত এলাকাগুলো শক্ত নয়, তাই প্রাকৃতিক দুর্যোগ ঘরবাড়ি রাস্তাঘাটকে ব্যবহার অনুপযোগী করে তোলে। এই দ্বীপের কোন দিকগুলো তার পছন্দ নয়? শুধু খারাপ বিষয় হলো বর্ষা মৌসুম। যখন বৃষ্টি হয় তখন জোয়ার বাড়ে। এসব রাস্তাগুলো সমুদ্রের জলে প্লাবিত হয়। সেপ্টেম্বর এবং অক্টোবরে আরো বেশি। সেই মাসগুলোতে এই বাড়িগুলো উচ্চতলা না থাকলে পানির নিচে চলে যায়। আমরা এখন সান্টা ক্রুজ ডেলিস রোডের কেন্দ্রে রয়েছি। এটা দ্বীপের একমাত্র স্মৃতিস্তম্ভ, নাম লাপত্রোনা। স্মৃতিস্তম্ভ আমাদেরকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে। আমরা এই জনবসতির একমাত্র গির্জার ভিতরে রয়েছি। আপনি কি পুরোহিত? আমি নেতা। এই দ্বীপে অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে। আপনি কি বলবেন আপনার মধ্যে তাদের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত? মাধ্যমিকের পর তারা আর পড়াশোনা চালিয়ে যেতে পারে না, কারণ মূল ভূমিতে পাঠানোর সামর্থ্য নেই তাদের বাবা মায়ের। এই দ্বীপে 240 জন শিক্ষার্থী এবং 12 জন শিক্ষক রয়েছে। দ্বীপটির একমাত্র স্কুলে আপনাকে স্বাগতম। এটি প্রথম শ্রেণীর একটি শ্রেণীকক্ষ। পার্শ্ববর্তী দ্বীপে যেহেতু কোনো স্কুল নেই, তাই ওখান থেকেও শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। এখানে স্কুল পরিসীমা হচ্ছে একটি নৌকা। প্রতিটা শিশু ফুটবল খেলতে পছন্দ করে, এমনকি মেয়েরাও। বড় হয়ে কি হতে চাও? খেলোয়াড়। তারা কোন দলে খেলতে চায়? রিয়াল মাদ্রিদ, প্যারিস টিবেট, আর্জেন্টিনা। স্থানীয় পর্যটন থেকে তাদের জীবিকা নির্বাহ করে। এটি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত। দ্বীপটিকে প্রবেশের জন্য তারা $2.5 চার্জ কেটে নেয়। প্রতিদিন শত শত পর্যটকের আগমনে এখানে রাস্তা আরো বেশি কোলাহল দেখা যায়। আমাদের কাছে পর্যটকেরা ঈশ্বরের আশীর্বাদ। তারা সরাসরি বা পরোক্ষভাবে কর্মসংস্থানের উৎস। এখানে গড়ে একজন ব্যক্তির প্রতিদিনে বেতন কত? দুজনের উপর নির্ভর করে। গ্রুপ দেওয়ার লোক আছে, সে যদি ভাগ্যবান হয় সে প্রতিদিন $30 উপার্জন করতে পারে। পর্যটক কম থাকলে সে মাত্র $15 উপার্জন করতে পারবে। একজন বারটেন্ডার পর্যটন মৌসুমের উপর নির্ভর করে ব্যয় এবং শ্রমিকদের অর্থ প্রদানের পরে প্রতিদিন $50 উপার্জন করতে পারে। এখানে পর্যটকদের জন্য একটি অ্যাকোয়ারিয়াম নির্মাণিত করা হয়েছে। এখানে স্থানীয় মাছ, সমুদ্র কচ্ছপ এবং স্থানীয় হাঙ্গর খুব সীমিত জায়গায় রাখা হয়েছে এবং পর্যটকদের এই প্রাণীদের সাথে সাঁতার কাটার অনুমতি দেওয়া হয়েছে। এই জায়গাটি স্থানীয়দের অর্থনীতিতে উল্লেখযোগ্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অতিরিক্ত মাছ ধরা এবং পরিবেশ দূষণের কারণে তাদেরকে মাছ আমদানি করতে হচ্ছে। এই দ্বীপের একমাত্র হোস্টেল এটি। চলো ভিতরে দেখে আসি। এখানে পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে। এটি হলো কোলাহলের মধ্যে একটি নীরব আশ্রয় স্থান। এত বিশ্বস্ত একটি দ্বীপে নিরাপত্তা দেওয়ার জন্য একটিও পুলিশ নেই। যেহেতু এই দ্বীপের সবাই সবাইকে চিনে, তাই এটার প্রয়োজন পড়ে না। এখানে আমাদের 800 জন মানুষ আছে এবং আমাদের কোনো পুলিশ নেই। তারপরও আপনি ডাকাতি, ছিনতাই বা ছুরিকাঘাত ইত্যাদি দেখতে পাবেন না। আমরা এখানে শান্তিতে বসবাস করি। এখানে আমাদের পুলিশ হচ্ছে আমাদের বয়স্ক বুজুর্গ মানুষেরা। আমরা এখানে সম্মান বজায় রাখি। যদি কোনো ধরনের ঝগড়া, ভুল বোঝাবুঝি বা ঝগড়া হয়, বয়স্করা আমাদের নিয়ে বসে, কে সঠিক তা বের করে, তারপর আমাদের পরামর্শ দেয়। তারপর আমরা হাত মিলাই এবং মনোমালিন্য ভুলে ভাই ভাই হিসেবে থাকি। সব ঠিক হয়ে যায়। তার কি অন্য কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে? আমি সারা জীবন এখানে পার করেছি। এখানে আমার জন্ম আর এখানেই মরবো। সন্ধ্যায় এখানকার বাসিন্দারা আরো সক্রিয় হয়ে ওঠে। আবহাওয়া শীতল হওয়ার কারণে চারপাশে মানুষে ভরে যায়। সূর্য অস্ত্রের সাথে সাথে দ্বীপটি পুরো অন্ধকারে ছেয়ে যায়, কারণ রাতে এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই। আলোর জন্য এখানে মানুষ মোমবাতি এবং ফ্ল্যাশ লাইট ব্যবহার করে। তারা দিনে এটিকে চার্জ দিয়ে রাখে এবং রাতে এটি ব্যবহার করতে পারে। বেশিরভাগ মানুষ রাতেই তাদের ঘরের বাইরে চলে যায়, কারণ ঘরগুলো অনেক ছোট এবং অন্ধকার। কারণ ঘরের ভিতরে তাদের কিছুই নেই। অন্ধকার দ্বীপ তাদের আনন্দকে কোনোদিনও বাধাগ্রস্ত করতে পারে না। এখানে ছোট্ট একটি বার রয়েছে যেখানে রাতে সবাই জড়ো হয়। রাতের বেলা তারা এখানে পান করে থাকে। মানুষ এখানে একসাথে নাচ গান করে। এই অনুষ্ঠানের আবর্জনাগুলো এখানে জমা করা হয়েছে। বেশিরভাগ মানুষ বাকি বিশ্ব থেকে নিজেদেরকে আলাদা করেছে এবং তারা কখনোই এই জায়গা ছেড়ে যায়নি। তাদের এই ক্ষুদ্র দুনিয়া থেকে বের হওয়া অথবা উন্নত জীবনযাপনের কোনো ইচ্ছাই তাদের নেই। এই সম্প্রদায়ে তাদের জন্মভূমির প্রতি প্রচন্ড ভালোবাসা রয়েছে। সান্তা ক্রুজ ডেলিস রোডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে পানির অভাব এবং প্রচন্ড ময়লা আবর্জনা। এই দ্বীপটি এত মানুষ ধারণ ক্ষমতার অবস্থায় নেই। একটি নেতিবাচক থাকা সত্ত্বেও সম্পর্ক পরিবারের মতন এবং তারা খুশি। মানুষের